হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। আজ আমরা দেখব এমএস এক্সেলের বেসিক টু অ্যাডভান্স ফ্রি এমএস এক্সেল ফুল কোর্স পার্ট 3। গতদিন আমাদের পার্ট 2 করা হয়েছে, আজ আমরা পার্ট 3 নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। তো আমরা মূল ভিডিও চলে যাই। আমরা এমএস এক্সেল ওপেন করি। আমরা আমাদের এমএস এক্সেল ওপেন করলাম। গতদিন আমাদের এই পর্যন্ত হয়েছে। আজ আমরা দেখব এখান থেকে। এই ঘরটাকে বলা হয় ফন্ট বক্স। এখানে বিভিন্ন ধরনের ফন্ট আছে। আমরা কিছু আগে লিখে নিই। দেখেন এখানে বিভিন্ন ধরনের ফন্ট আছে। এই যে এখানে আমি ক্লিক করে যদি এখান থেকে হালকা একটু ফন্ট চেঞ্জ করি, দেখেন এখানকার লেখাগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখেন এখানকার লেখা আর এখানকার লেখা এখন একটু পরিবর্তন হয়ে গেছে। এটাকে বলা হয় ফন্ট বক্স। এখানে বিভিন্ন ধরনের ফন্ট আমরা পেতে পারি, বিভিন্ন রকম। দেখেন এখানে বিভিন্ন ধরনের ফন্ট আছে। আমরা এগুলো নিয়ে এই যে ব্যবহার করতে পারি। দেখেন এক একটা ফন্ট এক এক রকম। পরেরটা হচ্ছে ফন্ট সাইজ। এখান থেকে আমার সাইজ আছে কত, 11। এখন আমি চাচ্ছি কি সাইজটার একটু বাড়াতে। আমরা এখানে ক্লিক করে আমরা একটু বাড়াতেও পারি, আমরা একটু কমাতেও পারি। মানে আমাদের নিজেদের ইচ্ছা মতন নিজেরা কেমন চাচ্ছি তার উপরে আমরা বেশি এবং কমও করে দিতে পারি। বা এখান থেকেও আমরা গ্রো করতে পারি, বাড়াতে পারি। বা এখান থেকে আমরা ছোট করতে পারি। এখান থেকে আমরা বড় করতে পারি, আবার এখান থেকে ছোট করতে পারি। তারপরে আছে বোল্ড। বোল্ডের কাজ লেখাগুলো যদি একটু মোটা বা ডিপ বা একটু গাঢ় করতে চাই, বিভিন্ন সময় বিভিন্ন পত্রিকা বা বিভিন্ন ম্যাগাজিন, বিভিন্ন বইয়ের আমরা হেডলাইনগুলো দেখি মোটা অক্ষরে লেখা, ওগুলো সাধারণত বোল্ড করা হয়। দেখুন এখন নর্মাল আমাদের এমন আছে, যখন বোল্ড করব এই লেখাটা দেখেন একটু গাঢ় হয়ে যাচ্ছে, একটু মোটা হয়ে যাচ্ছে। একটু খেয়াল করেন। এই যে এভাবে আমরা বোল্ড করতে পারি। এটা শর্টকাট কিবোর্ড কমান্ড কন্ট্রোল বি দিয়ে আমরা বোল্ড অফ করতে পারি, আবার বোল্ড দিতেও পারি। দেখেন কন্ট্রোল বি। হ্যাঁ, পরেরটা আছে ইটালি। লেখাগুলো যদি একটু কার্ভ বা বাঁকা করতে চাই বা একটু স্টাইল করতে চাই, সেক্ষেত্রে এই যে ইটালি। দেখেন লেখাগুলো সোজা থেকে একটু বাঁকা হয়ে যাচ্ছে, একটু কার্ভ হয়ে যাচ্ছে। এমন যদি স্টাইল করতে চাই আমরা, সেক্ষেত্রে এর শর্টকাট কিবোর্ড কমান্ড কন্ট্রোল আই দিয়ে আমরা এটা করতে পারি। পরেরটা আছে ইউতে আন্ডারলাইন। আমাদের লেখার নিচে দিয়ে যদি আমরা কোনো আন্ডারলাইন ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে এখানে ক্লিক করলে আমাদের আন্ডারলাইন সেট হয়ে যাবে। এভাবে আমরা আন্ডারলাইন করতে পারি। বা এখানে এই আন্ডারলাইনের পাশে যেই আইকনটা আছে, এখানে ক্লিক করে আমরা এই যে ডাবল আন্ডারলাইনও আমরা করতে পারি। আমরা এখানে সিঙ্গেল আন্ডারলাইনও দিতে পারি, বা এখানে ডাবল আন্ডারলাইনও আমরা দিতে পারি। দেখেন এখান থেকে আমরা ডাবলও দিতে পারি বা সিঙ্গেলও দিতে পারি। পরেরটা হচ্ছে বর্ডার। আমরা সাধারণত যদি কোনো পেজ প্রিন্ট দিই, তাহলে আমাদের এমনভাবে প্রিন্ট হবে, এমন সাদা পেজ প্রিন্ট হবে। কিন্তু আমরা চাচ্ছি কি আমাদের এখানে যেমন ঘর আছে, এই ঘর অনুযায়ী বর্ডার হবে। এই বর্ডারগুলো দেওয়ার জন্য এখানে বর্ডার অপশন, আমি বর্ডার কোন সাইডে দিতে চাই, যদি বটমে দিতে চাই বটম, অনলি বটমে বর্ডার হয়ে গেছে। দেখেন আমি যদি রাইটে দিতে চাই, সেক্ষেত্রে রাইট, টপে দিতে চাইলে টপ,
লেফটে দিতে চাইলে লেফট, দেখেন চারি সাইডে আমার বর্ডার হয়ে গেছে। বা আমি যদি চাই যে কোনো সাইডেই বর্ডার দিতে চাচ্ছি না, সেক্ষেত্রে নো বর্ডার। বা আমি যদি চাই চারি সাইডই বর্ডার দিতে চাচ্ছি, সেক্ষেত্রে অল বর্ডার। দেখেন এখন আমরা যদি প্রিন্টে যাই, দেখেন আমার এমন বর্ডার আসবে প্রিন্টে। তো আমাদের এই বর্ডারগুলো আমরা এখান থেকে দিতে পারি, বা এখানে আরও অনেক বর্ডার আছে, যেমন আমি চাচ্ছি চার কোণায় বর্ডার দিতে। এই দেখেন আউটসাইড বর্ডার, দেখেন শুধু আউটসাইডে বর্ডার হয়েছে। বা এখানে দেখেন আছে থিংস বর্ডার, মানে একটু বর্ডারের এটা হবে একটু মোটা, দেখেন একটু মোটাভাবে একটু বর্ডার হয়ে গেছে। বা আমরা যদি আরও অন্য অন্য বর্ডার চাই, সেক্ষেত্রে এখান থেকে এই যে মোর বর্ডারে যে এখানে বিভিন্ন ধরনের বর্ডারের কিছু স্টাইল আছে, আমরা এখান থেকে এই স্টাইলগুলো অ্যাপ্লাই করতে পারি। যেমন আমরা এখান থেকে এই স্টাইলটা নিই, এটাই নিই। এখন কোথায় কোথায় বর্ডার দিতে যাচ্ছি, টপে, মিডিলে, নিচে, লেফট, মিডিল, রাইট। এই যেখান থেকে আমরা চারি সাইড দিতে পারি, ইনসাইড দিতে পারি, সব সাইড দিই। এই যে দেখেন এই বর্ডারটা আমাদের অ্যাপ্লাই হয়ে গেল। এভাবে আমরা বর্ডারটাও এখান থেকে অ্যাপ্লাই করাতে পারি, বা এখান থেকে বর্ডারের কোনো কালারও আমরা দিতে পারি। সিলেক্ট বর্ডারে আমরা কালারও অ্যাপ্লাই করতে পারি, দেন ওকে। মোর বর্ডার থেকে এখান থেকে আমরা কালার ব্যবহার করতে পারি আউটসাইড। দেখেন এভাবে আমরা বর্ডারের ভিতরে কালারও অ্যাপ্লাই করতে পারি। তারপরে আছে হাইলাইট কালার, ফিল কালার। তারপরে আছে ফিল কালার। আমরা যদি ভিতরে কোনো কালার দিতে চাই, ফিল্ডে মানে ভিতরে লেখার নিচেই যদি কোনো কালার দিতে চাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে সে কালারগুলো আমরা দিতে পারি। আর আমরা যদি তারপর এখন আমরা দেখব ফিল কালার। আমরা যদি কোনো ঘরের ভিতরে কোনো ফিল কালার দিতে চাই ঘরের ভিতরে, সেক্ষেত্রে যে ফিল কালার, এখান থেকে আমরা বিভিন্ন ধরনের ফিল কালার দিতে পারি ঘরে। দেখেন এখান থেকে আমরা ইচ্ছা মতন ফিল কালারগুলো অ্যাপ্লাই করতে পারি। বা এখানে আমাদের মোর কালার আছে, মোর কালারে স্ট্যান্ডার্ড আর কাস্টম এই দুই ধরনের কালার আমরা এখান থেকে দিতে পারি। স্ট্যান্ডার্ড, এখান থেকে বিভিন্ন ধরনের স্ট্যান্ডার্ড কালার আছে, আমরা এগুলো ইচ্ছা মতন কালার সিলেক্ট করে ওকে করতে পারি। তারপরে আছে ফন্ট কালার। আমরা যদি ফন্টে কোনো কালার দিতে চাই, আমাদের লেখায় যদি কোনো কালার পরিবর্তন করতে চাই, সেক্ষেত্রে ফন্ট কালার। দেখেন আমাদের ইচ্ছা মতন কালার আমরা ফন্টে দিতে পারতেছি। এই যে আমাদের এই লেখাটায় রেড কালার দিলাম, এখানে আমরা ইয়েলো কালার বা গ্রিন বিভিন্ন ধরনের কালার এখান থেকে আমরা দিতে পারবো। বা আমি যদি চাই যে আরও কিছু কালার আমি চাই, সেক্ষেত্রে মোর কালার থেকে এই যে স্ট্যান্ডার্ড কাস্টম যে কোনো এক জায়গা থেকে আমরা এখান থেকে কালারটা অ্যাপ্লাই করতে পারি আমাদের নিজেদের চয়েস অনুযায়ী। তারপরে আছে আমাদের তারপরে আছে অ্যালাইনমেন্ট। আমাদের লেখাটা কোন জায়গা থেকে শুরু হবে, কোন পজিশন থেকে লেখাটা শুরু হবে, কোন পজিশনে থাকবে, এটা নির্ধারণ করার জন্য অ্যালাইনমেন্ট। লেফটে থাকলে লেফট অ্যালাইনমেন্ট, লেখাটা যদি মিডিলে নিতে চাই সেক্ষেত্রে সেন্টার অ্যালাইনমেন্ট, লেখাটা যদি রাইট সাইডে নিতে চাই সেক্ষেত্রে রাইট অ্যালাইনমেন্ট। আর যদি আমাদের ঘরটা একটু বড় থাকে,
দেখেন আমাদের ঘরটা এখন একটু বড় হয়ে গেল। এখন আমরা চাচ্ছি কি যে এই লেখাটা, রাইট সাইডের লেখাটা আমি চাচ্ছি মিডিলে নিতে। এই লাইনটার ভিতরের মিডিলে নেওয়ার জন্য এই যে মিডিলে আমাদের ক্লিক করতে হবে, বা আমি যদি একদম উপরে নিতে চাই সেক্ষেত্রে আমাদের টপে ক্লিক করতে হবে। এভাবে আমরা টপে, মিডিলে বা একদম নিচে নিতে পারি, বা এখান থেকেও আমরা মিডিল করতে পারি, এখান থেকে আমরা সেন্টার করতে পারি। এভাবেও আমরা অ্যালাইনমেন্ট সাজাতে পারি, আমাদের লেখার অ্যালাইনমেন্টগুলো আমরা এভাবে সাজাতে পারি। বা আমি চাচ্ছি এই লেখাটা আমরা অল্প অল্প করে সরাতে, সেক্ষেত্রে যে ইনক্রেজের মাধ্যমে আমরা অল্প অল্প করে লেখাগুলো সামনের দিকে সরাতে পারি, বা ডিক্রেজের মাধ্যমে আমরা সে লেখাটা আবার ব্যাকেও আনতে পারি। আমাদের নিজেদের মতো করে আমরা সামনেও নিতে পারি, বা এই লেখাটাকে আমরা পিছনের দিকেও আনতে পারি। পরেরটা আছে ড্রপ ক্যাপ। আমরা সাধারণত যদি কোনো লেখা লিখি সেক্ষেত্রে দেখেন এক লাইন থেকে অপর লাইনের ভিতরে ঢুকে যায় লেখাটা। এক লাইন থেকে লিখতে লিখতে অপর লাইনের ভিতরে লেখাটা ঢুকে যায়, কিন্তু আমি চাচ্ছি যে না, আমাদের এই লেখাটার ভিতরেই থাকবে। আমি এখন এখানে লিখব, এই লেখাটার ভিতরেই থাকবে, আমার বাইরে যেন না যায়। সেক্ষেত্রে কী করতে হবে, যে ড্রপ ক্যাপ ক্লিক করে এখন আমরা যদি লিখি, তো আমাদের যাই হোক না কেন আমাদের লেখাটা ওই লাইনের বাইরে আর যেতে পারবে না। এখন আমরা বাইরে ক্লিক করলে ঘরটা আমাদের বড় হয়ে যাবে, বাট আমাদের লাইন ক্রস হবে না। এটাকে বলা হয় ড্রপ ক্যাপ। আর পরেরটাকে আছে মার্জান সেন্টার। 3-4টে সেলকে যদি একত্রিত করতে চাই তাকে বলে মার্জ সেল। যেমন আমি এখান থেকে এই ঘরগুলোকে আমি একটা ঘর করতে চাচ্ছি, এই ঘরগুলো সিলেক্ট করে দেন মার্জান সেন্টার ক্লিক। এখন দেখেন 4-5টা ঘর মিলে আমার একটা ঘর হয়ে গেছে। আমি এর ভিতরে কিছু লিখতে পারতেছি। এখন এটা আমি মিডিলে নিতে পারি, লেফট সাইডে, রাইট সাইডে, ইচ্ছা মতন জায়গায় আমি লেখাটা নিতে পারি। বা আমি যদি চাই না আমার মার্জিন সেন্টার লাগবে না, সেক্ষেত্রে এখানে ক্লিক করে আমাদের এই যে মার্জিন সেন্টারের পাশে ক্লিক করে এই যে আনমার্জ সেল এখানে ক্লিক করতে হবে। দেখেন আমাদের এটা আনমার্জ হয়ে গেছে। এই যে মার্জ সেল বলতে বোঝায় একত্রিত করা, সেলগুলোকে একত্রিত করাকে বলে মার্জ অ্যান্ড সেন্টার। তো আজ এ পর্যন্ত কি, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার এই চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন।